তো 5টা ক্লাস শেষ হয়েছিল, এখন হচ্ছে ক্লাস নাম্বার 6। ক্লাস নাম্বার 6 এ আগের ম্যাথেরই কন্টিনিউয়েশন। আগের ম্যাথে আমরা দেখছিলাম হচ্ছে ডি পর্যন্ত, এখন রিকোয়ারমেন্ট হচ্ছে ই। ঠিক আছে, তো ইতে আহ ডি তে কি ছিল এটা একটু দেখে আসি আবার। ডি কোয়েশনটা ছিল যে ডিরাইভ দ্য ক্যাল ইকুয়েশন এন্ড ফাইন্ড আউট অপটিমাম রিস্ক এ পোর্টফোলিও। তো ক্যাল ইকুয়েশন ছিল এই যে এটা, এটা ছিল হচ্ছে ক্যাল ইকুয়েশন। আর অপটিমাম রিস্কে পোর্টফোলিও বের করছিলাম একটা বিশাল ডিরাইভেশন করে, এই লাইনটাকে ডিরাইভেশন করে বের করা হয়েছিল ডাব্লিউ এর মান। ডাব্লিউ এর মানকে বসাইছিলাম পোর্টফোলিও রিটার্নের ফর্মুলায় এবং পোর্টফোলিও রিস্কের ফর্মুলায়। সেখানে পাইছিলাম হচ্ছে অপটিমাল পোর্টফোলিও। তো এখন এই ইকুয়েশনটাকে আবার আমাদের পিক করতে হবে প্রশ্ন ই নাম্বারের জন্য। ইতে কি বলছে? ইতে বলছে হচ্ছে ক্যালকুলেট দ্য পোর্টফোলিও রিস্ক। পোর্টফোলিও রিস্ক বের করতে বলছে। ওকে, পোর্টফোলিও রিস্কটা বের করতে বলছে। পোর্টফোলিওস অন দি ক্যাল ফর দি ফলোইং রিটার্ন লেভেল। রিটার্ন লেভেল কত কত? 3, 9, 15, 20। এই যে রিটার্ন যদি এগুলা হয়, রিটার্ন যদি 3 হয়, সেক্ষেত্রে আমার কত রিস্ক কত? 9% হইলে আমার রিস্ক কত, 15% হইলে রিস্ক কত, 20% হইলে রিস্ক কত? রিটার্ন গুলা দেওয়া আছে আর কি। তো রিস্কটা বের করবো। ওই যে ক্যাল ইকুয়েশন যেটা আছে, ওই ক্যাল ইকুয়েশনটাকে পিক করলাম। উপরের যে ক্যাল ইকুয়েশনটা ছিল সেটাকে পুরাটাকে পিক করলাম। পিক করার পরে তো এই যে ক্যাল ইকুয়েশন, এই ক্যাল ইকুয়েশনের যে ওয়েট, ওয়েট কিন্তু আমরা পেয়ে গেছি ডি তে। কিন্তু এই যে ডি নাম্বারে এখানে কিন্তু ওয়েট পাইছি কত? 0.3871। ঠিক আছে না? এবং 0.6183। এই যে ওয়েট গুলা পাইছি, এই ওয়েটে কিন্তু এই পোর্টফোলিওটা গঠন করা হয়েছে, তাই না? এই যে পোর্টফোলিওটা, এই পোর্টফোলিওতে কিন্তু এই দুইটা ওয়েট মেনটেন করা হচ্ছে। মানে সিকিউরিটি এ তে ইনভেস্ট করা হয়েছে 38%, সিকিউরিটি বি তে ইনভেস্ট করা হয়েছে 61.8%। এখন বলছিলাম যে এখান থেকে যদি আমরা এদিকেও আসি, বাম দিকে যাই বা ডান দিকে যাই, আমাদের ওয়েট কিন্তু চেঞ্জ হয় না। ওয়েট কিন্তু চেঞ্জ হয় না। এদিক থেকে এখানে আসলে আমরা হচ্ছে জাস্ট টাকার পরিমাণটা কমায় দিতেছি রিস্কি পোর্টফোলিওতে। টাকার যে পরিমাণটা রিস্কি পোর্টফোলিওতে আগে মেবি এখানে থাকলে মেবি 100 টাকা ইনভেস্ট করতাম, এখানে আসলে মেবি 60 টাকা ইনভেস্ট করতেছি রিস্কিতে। কিন্তু আমার ওয়েট কিন্তু ঠিক আছে। 60 টাকার মধ্যে 60 টাকার 38% ডাব্লিউ এ তে, ডাব্লিউ বি তে কিন্তু 61% ইনভেস্ট করতেছি। তার মানে এই ওয়েটটা কিন্তু ফিক্সড, যেখানে যাই না কেন, স্কেলের যে কোনো জায়গাতে যাই না কেন, এই ওয়েট গুলা কিন্তু ফিক্সড। যার কারণে এই যে ক্যাল ইকুয়েশন যেটা আছে, সো ক্যাল ইকুয়েশনের মধ্যে আমরা ওয়েট গুলা বসাই দিলাম। ঠিক আছে, ক্যাল ইকুয়েশনের মধ্যে ওয়েট গুলা কিন্তু এই যে 0.3817 আর হচ্ছে এই যে 3817 লাগে মেনলি, সো এটাই বসাই দিলাম আর কি। ওই ডাব্লিউ বি টা লাগতেছে না কোথাও, 0.618 যেটা কোথাও লাগতেছে না, ডাব্লিউ এ দিয়ে তো আমরা পুরা ইকুয়েশনটাকে সাজাইছিলাম। যার কারণে ডাব্লিউ এর মানটা বসাইলেই হয়ে যাচ্ছে। তো এই যে ইকুয়েশনটা, ইকুয়েশনটাকে একটু, যে এটা তো পুরাটা, উপরেরটা তো পুরাটা সংখ্যা, নিচেরটা তো পুরাটা একটা সংখ্যা। তো ওইগুলাকে ডিভাইড করে বের হইলো কত? 0.4978। তাইলে ক্যাল ইকুয়েশন একদম এখন সিম্পল হয়ে গেল। এটা হচ্ছে ক্যাল ইকুয়েশন। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এটা কিন্তু কার ফর্মুলা? ক্যাল ইকুয়েশনের ফর্মুলা কিন্তু আর পি সমান, তাই না? রিটার্নের ফর্মুলা এটা কিন্তু। রিটার্ন সমান হচ্ছে 0.03 প্লাস 0.49 ইন্টু সিগমা পি। এটা হচ্ছে আমাদের ক্যাল ইকুয়েশনটা। এই ইকুয়েশন থেকে আমাদেরকে বের করতে হবে 3%-এর জন্য রিটার্ন কত, সরি 3% রিটার্ন হইলে রিস্ক কত। তাহলে এখানে রিটার্ন, এই যে আরপি এর মান দেওয়া আছে 3%, সো এই যে আরপি এর মান 3% বসাইলাম।
আর বাকি সব তো আমাদের জানা আছেই। তো সিগমা পি এর মান বের হইলো 0। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে সিগমা পি মান বের হইলো কত? 0। তার মানে 3% রিটার্ন যদি আমি চুজ করি, সেক্ষেত্রে আমার রিস্ক হচ্ছে 0। সেম ভাবে আমি যদি 9% রিটার্ন অ্যাচিভ করতে চাই, আমাকে রিস্ক নিতে হবে 12%। সেম ইকুয়েশনের মধ্যে বসাই দিলাম। এরপরে আমি যদি 15% রিটার্ন অ্যাচিভ করতে চাই, আমাকে রিস্ক নিতে হবে 24%। আমি যদি 20% রিটার্ন অ্যাচিভ করতে চাই, আমার রিস্ক নিতে হবে 34%। ঠিক আছে, তার মানে কি, রিটার্নের চাহিদাটা আমি যত বাড়াচ্ছি, সাথে সাথে কিন্তু আমার রিস্কের চাহিদাটাও বাড়তে, মানে রিস্কের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের প্রশ্ন এটা শেষ, যে 3% রিটার্ন, 9% রিটার্ন, 15-20% রিটার্নে রিস্ক কত। তো এখানে আমাদের কি করা লাগছে, জাস্ট স্কেল ইকুয়েশন যেটা আছে সেটাকে পিক করা লাগছে। ওয়েট যেটা ছিল, ওয়েট যেটা বের করছি ডি তে, সেটা বসাইলাম। বসাইয়া ইকুয়েশনটা পাইলাম, ইকুয়েশনের মধ্যে রিটার্ন বসাইলাম, রিস্ক বের হইলো। ঠিক আছে, এই হচ্ছে ই নাম্বার, ই শেষ। এখন যাই পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন হচ্ছে এফ। এফ নাম্বার কোয়েশ্চেনে প্রশ্ন হচ্ছে, ডিটারমাইন দ্য অপটিমাম ইনভেস্টর পোর্টফোলিও আউট অফ দি ফোর প্রবেবল ক্যান্ডিডেটস। এই যে চারটা ক্যান্ডিডেট বের করলাম না, 3% রিটার্নের রিস্ক হচ্ছে 0, 9%-এর রিস্ক হচ্ছে 12%, 15-এর জন্য 24, 20-এর জন্য 34। আমি কোন রিটার্নটা এক্সপেক্ট করব? হ্যাঁ, আমি একজন ব্যক্তি, আমি কোন কম্বিনেশনটাকে চুজ করব? আমি কি 3% রিটার্ন নিব? 3% রিটার্ন নিয়ে আমি সন্তুষ্ট থাকবো যেখানে রিস্ক নাই, নাকি আমি 9 আর 12-তে যাব, নাকি আমি আরেকটু উপরে যাব 15 এবং 24, নাকি আমি আরো একটু উপরে যাব যেটা হচ্ছে 20 এবং 34? সো এটা তো বোঝাই যাচ্ছে যে আসলে আনসারটা কি হবে এটার। এটা ডিপেন্ড করবে ব্যক্তির রিস্ক অ্যাভারশনের উপর। কোনো ব্যক্তির রিস্কের প্রতি ভয় যদি কম থাকে, তার মানে রিস্ক অ্যাভারশন যদি কম থাকে, অ্যাভারশন রিস্ক অ্যাভারশন যদি কম থাকে, মানে কি রিস্কের প্রতি ভয় নাই। তো যার রিস্কের প্রতি ভয় নাই সে অবশ্যই এটাতে আসবে, 20 এবং 34-এ আসবে। 20 এবং 34-এ আসবে। আর যার রিস্কের প্রতি ভয় আছে সে মেবি এদিকে থাকবে, 3% এবং 0 এটাতে থাকবে। আচ্ছা, সো এখন এক্স্যাক্টলি বের করতে হবে যে সাপোজ আমি আমি কোনটাকে চুজ করব। আমার রিস্ক অ্যাভারশনের মাত্রা প্রশ্নে দেওয়া থাকবে। সো আমার রিস্ক অ্যাভারশনের মাত্রা প্রশ্নে কত দেওয়া আছে? এই যে 2.5, এটা হচ্ছে আমার রিস্ক অ্যাভারশনের মাত্রা। আমি না বললেও বা যে কোনো একজন ব্যক্তি বলা যায়, যে যে কোনো একজন ব্যক্তির যার রিস্ক অ্যাভারশনের মাত্রা হচ্ছে 2.5, যার রিস্কের প্রতি অ্যাভারশনের পরিমাণ কত, 2.5, সে কোনটাকে চুজ করবে? সে এই চারটার মধ্যে কোনটাকে চুজ করবে, এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে এই যে ফাংশনটা, ইউটিলিটি যে ফাংশনটা, এটা দেওয়া থাকবে যে ইউ সমান এক্সপেক্টেড আরপি মাইনাস 0.5 ইন্টু 2.5 সিগমা স্কোয়ার। ঠিক আছে, এই যে ফাংশনটা দেওয়া থাকবে। তো এখানে রিস্ক অ্যাভারশনের মাত্রাটা হচ্ছে যে 2.5টা। এই ব্যক্তিটার জন্য অপটিমাম কম্বিনেশন কোনটা এই চারটা ক্যান্ডিডেটের মধ্যে, সে কোনটাতে যেতে চায়? সাপোজ কেস ওয়ানে আসি। কেস ওয়ানে এই যে ইউ সমান, এই ফাংশনটাতে আমরা মানগুলো বসাবো। এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলা হচ্ছে 0.03। 0.5 বসাইলাম, 2.5 বসাইলাম। রিস্ক কত? 3%-এর এগেনস্টের রিস্ক কিন্তু আমাদের 0 ছিল। ইকুয়াল আসলো কত? 0.03। এটা হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি আসছে কত? তাহলে এই যে ব্যক্তিটার কথা আমরা আলোচনা করতেছি, যার রিস্ক অ্যাভারশন 2.5, তার প্রথম যে কম্বিনেশন, সেখানে তার ইউটিলিটি হচ্ছে 0.03। সেকেন্ড যে কেস, সেকেন্ড কেসে আমাদের রিটার্ন ছিল 9, রিস্ক ছিল 12, তার ইউটিলিটি আসছে 0.072। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড যে ইয়াটা, সেখান থেকে তার ইউটিলিটির পরিমাণ। সেম ভাবে 3 নাম্বারটাও বের করলো, 4 নাম্বারটাও বের করলো। বের করে দেখা গেল
তার ইউটিলিটি বেশি হইতেছে এই যে এই জায়গাটা 3 নাম্বারটা। ঠিক আছে, 3 নাম্বারটাতে হচ্ছে তার ইউটিলিটি বেশি। তাহলে সে চুজ করবে কোনটা? সে চুজ করবে এই 15% রিটার্নকে। সে 15% রিটার্ন নিবে। তাহলে তার সাথে রিস্ক থাকবে কত? 24%। এটা তো তার হায়ার ইউটিলিটি আছে। তো এখন প্রশ্নের মধ্যে এটা যদি চেঞ্জ করা যায়, 2.5 এর জায়গায় সাপোজ এটা 5 বানাই দিল, 5। তো তার মানে কি, এটা আর একজন ব্যক্তি, অন্য একজন ব্যক্তি এটা 5 যদি বানায় দেয়, ওই ব্যক্তিটার জন্য কোন পোর্টফোলিওটা বা কোন কম্বিনেশনটা সে চুজ করবে, ওইটা আবার ইউটিলিটি আমাদের বের করে নিতে হবে চারটারই। বের করে এগেইন যেটা হায়ার, সেটা হবে তার জন্য অপটিমাম পোর্টফোলিও। ঠিক আছে, এটা হচ্ছে F নাম্বার রিকোয়ারমেন্ট, যে একটা ইউটিলিটি ফাংশন দেওয়া থাকবে এবং উপরের যে চারটা ক্যান্ডিডেট, ওই চারটা ক্যান্ডিডেটের মধ্যে সে কোনটাতে যাবে এটা বের করার উপায়। সো এটা যদি গ্রাফের মধ্যে দেখানো যায় যে এই জিনিসটা গ্রাফে কোথায় আছে, এই যে 15, রিটার্ন হচ্ছে 15 আর রিস্ক হচ্ছে 24, তাই তো? তো এই যে রিস্ক হচ্ছে, রিটার্ন হচ্ছে এই যে 15 আর রিটার্ন হচ্ছে যে 24। আর আমাদের যে একদম অপটিমাম অপটিমাম ইন যে পোর্টফোলিও, যেটা যেটা সবার জন্য সমান, মানে সার্বজনীন একটা পোর্টফোলিও আছে না, যেটা বের করছি একটু আগে, এই ডি নাম্বারে, ওইটা কিন্তু ছিল এই যে এই পয়েন্টটা, যেটার রিটার্ন ছিল 16 এবং রিস্ক ছিল হচ্ছে কত, 27। এটা হচ্ছে আমাদের যে ইনভেস্টমেন্ট ডিসিশন, যেটা ইনভেস্টমেন্ট ডিসিশন কি পড়ছিলাম, ইনভেস্টমেন্ট ডিসিশন সবার জন্য সেম। তো এই পয়েন্টটা কিন্তু সবার জন্য সেম ইনভেস্টমেন্ট ডিসিশন। ঠিক আছে, সবাই কিন্তু এই পয়েন্টটা ইনভেস্ট করবে। এখন আহ কেউ হয়তো বা রিস্কের প্রতি অ্যাভারশনটা তার একটু বেশি, মানে ভয়টা একটু বেশি, সে একটু এদিকে আসবে। ঠিক আছে, আবার কারো কারো যদি রিস্কের অ্যাভারশন যদি কম থাকে তাহলে সে উপরের দিকে যাবে। তো আমাদের যে এই যে ব্যক্তিটা, যে ব্যক্তিটার রিস্ক অ্যাভারশনের মাত্রা হচ্ছে 2.5, তার মানে কি, তার মানে হচ্ছে রিস্কের প্রতি তার ভয় একটু বেশি। এজন্য সে এই যে নিচের দিকে চলে আসছে, মানে আরএফ এর দিকে চলে আসছে। এটা তো আরএফ, এটা তো হচ্ছে আরএফ। তো এই আর কি, এটা হচ্ছে গ্রাফে দেখানো হইলো আমাদের যে ব্যক্তিটার যে পজিশন, কেলের কোন জায়গাটাতে পজিশন, এটা দেখানো হয়। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে একটা ইনডিফারেন্স কার্ভ আঁকা হয়েছে কিন্তু, একটা ইনডিফারেন্স কার্ভ আঁকা হয়েছে। ঠিক আছে, তো সেম ভাবে যদি আমাদেরকে এখানে রিস্ক অ্যাভারশনের মাত্রাটা চেঞ্জ করে দেয়, সেক্ষেত্রে যদি আসে যে এরকম একটা পোর্টফোলিও আসে সাপোজ, যেটার রিস্ক হচ্ছে 27 থেকে বেশি, তার মানে 30, আর রিটার্ন হচ্ছে 16 থেকেও বেশি, মানে 4 নাম্বারটা যদি আসে আর কি, 4 নাম্বারকে নিয়ে, 4 নাম্বার যে আমাদের কম্পোজিশন, যে সেটাতে যদি কারো ইউটিলিটি হায়ার হয়, সেক্ষেত্রে কত, রিটার্ন হচ্ছে 20 আর রিস্ক হচ্ছে 34, 20 আর 34, এটা হবে 34, এটা হবে 34 আর এটা হবে 20, তাই তো? তো তখন খেলে ওই ব্যক্তিটার অবস্থান বোঝাবে কোথায়, এখানে। এখানে আমাদেরকে একটা ইনডিফারেন্স কার্ভ আঁকতে হবে। তো এই হচ্ছে F নাম্বার রিকোয়ারমেন্ট। এরপরে তাহলে এই F নাম্বারের মাধ্যমে হচ্ছে ইয়াটা শেষ হইলো আর কি। একটা বিশাল ম্যাথ যে শুরু হয়েছিল, কোথায় জানি শুরু হয়েছিল কে জানে, ABCDEF, অনেকগুলা ক্লাসে মনে হয় লাগছে, 2-3টা ক্লাস লাগছে। সো F নাম্বার পর্যন্ত ছিল একটা ম্যাথ। এখন হচ্ছে নতুন আর একটা জিনিস, যেটা হচ্ছে জেনারেলাইজড সলিউশন ফর মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও। এই মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও কিন্তু আমরা একবার বের করছিলাম একটা গিভেন ম্যাথের জন্য। কিছু ডাটা ইনফরমেশন আমাদেরকে দিয়ে দেওয়া ছিল, আমরা কিন্তু মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিওটা বের করছিলাম। সেটা কিভাবে বের করছিলাম? সেটা হচ্ছে যে আমাদের যে ভেরিয়েন্সের ফর্মুলাকে কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ করছিলাম। ফার্স্ট ডেরিভেটিভ করে এর মানটা বের করছিলাম। এই এর মানকে ইউজ করে পোর্টফোলিওর ভেরিয়েন্স ক্যালকুলেশন করছিলাম। ওইটাই ছিল আমাদের মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও। তো এখানে তো ইনফরমেশন গিভেন ছিল, যার কারণে আমরা মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও বের করতে পারছি। কিন্তু এখানে কি বলছে, এখানে তো বলছে জেনারেলাইজড। জেনারেলাইজড যখন বলতেছে তখন তো ইনফরমেশন আসলে ওইভাবে দেয়া থাকবে না। ঠিক আছে, জেনারেলাইজড যেহেতু বলছে, তাহলে জেনারেল আমাদেরকে একটা ইকুয়েশন বের করতে হবে
যেটা মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও প্রোভাইড করবে। তো এটার জন্য সেম কাজ, আগে যেভাবে একটা ভেরিয়েন্সের ইকুয়েশনকে ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ করছিলাম, সেম ভাবে এখানে পোর্টফোলিও ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে যে সিগমা স্কোয়ার পি সমান সমান ডাব্লিউ স্কোয়ার সিগমা স্কোয়ার, ডাব্লিউ স্কোয়ার সিগমা স্কোয়ার বি, আর 2 × WA WB PAB সিগমা এ সিগমা বি। এই হচ্ছে ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো এখানে আমরা ডাব্লিউ বি এর মানটা বসাইতে পারি, যে ডাব্লিউ বি সেটাকে লিখতে পারি 1 - WA। যেহেতু জেনারেলাইজ করব, সেক্ষেত্রে ভেরিয়েবল একটা থাকাই ভালো। হ্যাঁ, তাহলে 1 - WA বসাই দিলাম। তাহলে এই যে WA এবং ডাব্লিউ তাহলে সেম হয়ে গেল। এখানেও যত জায়গায় সিগমা WB আছে, যে এখানেও WB আছে, তো এখান থেকে এই WB এর মানও বসাই দিলাম 1 - WA। আচ্ছা, সো এরপর একটু গুণ টুন করা হয়েছে, এই যে এটা সেম বসানো হয়েছে সিগমা স্কোয়ার বি দিয়ে। এই পুরাটাকে গুণ করা হয়েছে। এই পুরাটা কোত্থেকে আসছে, এই ব্র্যাকেটটা? এটা তো ওই যে উপরের জিনিসটার ফর্মুলা, যে 1 - WA হোল স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার মাইনাস 2AB + B স্কোয়ার। এটা বসানো হয়েছে। সেই আর এখানে কি অবস্থা, 2 × WA, এই যে WA দিয়ে দুইটাকে গুণ করে ফেলা হয়েছে, এই দুইটা গুণ করা হয়েছে, যার কারণে এই যে ব্র্যাকেটের ভিতরে এটা আসছে। Okay, বাকি জিনিসগুলা যেভাবে আছে এভাবেই থাকলো। এরপরের লাইনে এই যে সিগমা স্কোয়ার বি দিয়ে এই পুরা জিনিসটাকে গুণ দেওয়া হয়েছে। আর এখানে দাঁড়াচ্ছে কি অবস্থা, এই যে টু এবং এই লাস্টের অংশটাকে একসাথে করা হয়েছে, টু আর লাস্টের অংশটাকে একসাথে করা হয়েছে, এই যে এটাকে শেষে নেওয়া হয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের তাহলে মোটামুটি একটা ইকুয়েশন দাঁড় হইলো। এটাকে এখন ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে ডাব্লিউ এর পার্সপেক্টিভে বা ডাব্লিউ এর রেসপেক্টিভে। সো ডাব্লিউ এর রেসপেক্টিভে যদি আমরা করতে চাই, এটাকে ডেরিভেটিভ করতে চাই, তাহলে কি লিখতে হবে, এই যে D/DWA। তো পুরো ইকুয়েশনটা লিখলো। এরপরে হচ্ছে D/DWA দিয়ে প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা করে নিল। প্রত্যেকটা কম্পোনেন্টের সামনে D/DWA দিয়ে দিল, প্রত্যেকটা কম্পোনেন্টের সামনে দিয়ে দেওয়ার পরে যেটা হইলো, এই যে এটা দিয়ে এটাকে যদি আমরা তাহলে ফার্স্ট ডেরিভেটিভ করি, এখানে তো WA² আছে, তার মানে WA আছে, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? এটা সামনে চলে যাবে, কনস্ট্যান্ট সব সময় সামনে চলে যায়। বাকি থাকে হচ্ছে D/DW আর হচ্ছে ভেরিয়েবলটা। এই হচ্ছে তাহলে এটা আসলো। এরপরে এটা কিন্তু কনস্ট্যান্ট, এখানে কিন্তু ডাব্লিউ নাই, তার মানে এটা সমান কি আসবে, জিরো, কারণ কনস্ট্যান্টের ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয়। এরপরে এখানে একটা কনস্ট্যান্ট আছে, একটা কনস্ট্যান্ট, এখানে দুইটা কনস্ট্যান্ট, টু এবং হচ্ছে সিগমা স্কোয়ার বি। তো এই দুইটা যেহেতু কনস্ট্যান্ট, এগেইন এই দুইটা সামনে চলে যাবে, ভেরিয়েবল যেটা এটা বাকি থাকবে। এরপরে এখানেও সেম অবস্থা, কনস্ট্যান্টের সামনে গেল আর ভেরিয়েবলটা বাকি থাকবে। লাস্ট ওয়ান কি অবস্থা, D/DW এর মধ্যে এখানে হচ্ছে যে 2 PAB সিগমা এ সিগমা বি, পুরোটা কিন্তু কনস্ট্যান্ট, এই পুরোটা সামনে চলে গেল, এই পুরোটা সামনে চলে আসলো। আর ব্র্যাকেটের দুইটাই হচ্ছে আমার ভেরিয়েবল, তো দুইটাকে ভেরিয়েবলকে রেখে দেওয়া হলো। এরপরে এখন ডেরিভেটিভ করা হবে। এতক্ষণ ডেরিভেটিভ করা হয় না, জাস্ট কম্পোনেন্ট গুলাকে সুন্দরভাবে ভাঙা হইলো আর কি। এখন ডেরিভেটিভ করা হবে, তো সিগমা স্কোয়ারে যে সিগমা স্কোয়ার বসাই দিলাম, এটাকে তো ডেরিভেটিভ করার কিছু নাই। এই যে ডাব্লিউ স্কোয়ার কে ডেরিভেটিভ করলে কি হয়, টু সামনে চলে আসে, যে টু, 2W, আর W² আছে তো এটা -1 হবে, তাহলে 2W, তার উপরে টু, 2 - 1 তো 1ই হবে, তাহলে 2W হইল। জিরো তো জিরো থাকলো। আর এটা এখানে কি আছে, D/DW, জাস্ট WA আছে। তো WA এর উপরে মনে মনে কত আছে, ওয়ান। এই ওয়ান কে যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে 1 × 2, তাহলে তো 2ই থাকে, 2 × এটা, আর এটা তাহলে আউট হয়ে যায়, তাই না? WA জাস্ট থাকলে, একটা ভেরিয়েবল থাকলে এটা আউট হয়ে যায় আসলে। মানে বেশি মেন কথা হচ্ছে যে কনস্ট্যান্ট থাকলে জিরো হয়ে যায়, আর জাস্ট WA থাকলে এটা ওয়ান হয়ে যায়, ওয়ান। আর এর থেকে বেশি থাকলে সেক্ষেত্রে হচ্ছে ডাব্লিউ নিজে থাকে আর কি। তো এটা, এটার জন্য কি আসলো, এটার জন্য আসলো এই যে 2 সিগমা স্কোয়ার বি, এই যে যা আছে কনস্ট্যান্ট যা আছে সেটাই। এরপরে এই জিনিসটার মধ্যে সিগমা স্কোয়ার বি, এই যে সিগমা স্কোয়ার বি বসাইলাম, যে সিগমা স্কোয়ার বি বসানো হইলো। আর যেহেতু W² তার মানে টু সামনে চলে আসবে, এই যে টু সামনে আসছে। আর ডাব্লিউ এর উপরে 2 - 1, তার মানে WA থাকবে। এরপরেরটা, এই যে কনস্ট্যান্ট যেটা আছে সেই কনস্ট্যান্টটা লেখা হইলো, আহ WA কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এটা ওয়ান হয়ে যাবে, তাই না? আর W² কে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা টু সামনে আসবে, আর 2WA হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তাহলে ফার্স্ট ডেরিভেটিভ মোটামুটি
ডান। আচ্ছা, এখন হয়তো বা একটু কাজ টাজ করে নেওয়া যায়। তো এই লাইনটা কিভাবে আসছে? এই পুরা জিনিসটাকে এখানে সিম্পলি লেখা হয়েছে। এটা লেখা হয়েছে 2 সিগমা স্কোয়ার বি ডাব্লিউ, এটাও লেখা হইলো 2 পি এ বি, এটাও পুরোটাই লেখা হইলো। কোনো চেঞ্জ কি করছে আদৌ? না, কোনো চেঞ্জ কিন্তু হয় নাই। এই লাইনটার উপরের লাইনটা কিন্তু হুবহু সেমই আছে। হুবহু সেম আছে, কোনো চেঞ্জ হয় নাই। এখন যেটা করা হচ্ছে যে আহ, এই যে আবার এই জিনিসটাকে লেখা হয়েছে খুব সম্ভবত, এই যে এটা কিন্তু সেম রয়ে গেল, জাস্ট টুটাকে সামনে আনলো। 2 সিগমা স্কোয়ার বি এটাও সেম, 2 সিগমা স্কোয়ার বি এটাও সেম। 2 পি, এটা দিয়ে গুণ করা হয়েছে, এটা দিয়ে 1 কে গুণ করা হয়েছে, তাহলে এটা। আর 2 দিয়ে এই 2 ডাব্লিউ কে গুণ করলে আসতেছে এটা। ঠিক আছে, সিম্পলি গুণ করা হয়েছে। গুণ করার পরে এখন তো আমাদের কাজ হচ্ছে ডেরিভেটিভ করা শেষ, এখন তো কাজ হচ্ছে এটা সমান 0 বসাইয়া ডাব্লিউ এর মানটা বের করে নিতে হবে। সো এই পুরাটা সমান 0 বসানো হইলো, এই যে পুরাটা সমান 0 বসানো হইলো। বসানোর পরে সব জায়গা থেকে 2 কমন নেওয়া হয়েছে, 2 কিন্তু কমন যায়। তো 2 কমন নিলে তো 2 কে ওই সাইডে দিলে আউট করে ফেলা যায়। তো 2 কমন নিলাম, এরপর 2 কে হচ্ছে রাইট সাইডে পাঠিয়ে দিলাম, অথবা বাই ডিভাইডিং বোথ সাইড বাই 2 আমি এটাও বলতে পারি, যে উভয় সাইডকে আমি 2 দিয়ে ভাগ করলাম। সেক্ষেত্রে একটু সিম্পল হইলো জিনিসটা। এরপরে যেটা হইলো, এই যে সিগমা স্কোয়ার ডাব্লিউ এ এটা লেখা হইলো সিগমা স্কোয়ার বি ডাব্লিউ, এটা কোত্থেকে আসছে? সিগমা স্কোয়ার বি ডাব্লিউ এ। এটা প্লাস হয়ে গেল কেমনে? সিগমা স্কোয়ার বি, হ্যাঁ, এটা এটা এখানে আসলে মাইনাস দেওয়া হয়েছে, এটা প্লাস হবে আর কি। সো এটা সেম বসানো হইলো। সিগমা স্কোয়ার বিটাকে ওই পাশে নিয়ে যাওয়া হলো, সিগমা স্কোয়ার বি কে নেওয়া হইলো রাইট সাইডে, এটাকে এই পাশে রাখা হইলো। পি ডাব্লিউ এ বি, এটাকে ওই পাশে নিয়ে নেওয়া হইলো। আর এই -2 পি এ বি কে যা এই সাইডে রাখা হইলো। সো এটা একটু সাজানোর কারণে রাখছে, মানে একটু ক্যালকুলেশনের সুবিধার্থে। তো এরপরে যেটা হচ্ছে, এখানে ডাব্লিউ এ তিন জায়গাতে ডাব্লিউ এ আছে, ডাব্লিউ এ কমন নেওয়া হয়েছে। ঠিক আছে, ডাব্লিউ এ কমন নেওয়ার পরে, আর এই দুইটাতে কিন্তু ডাব্লিউ এ নাই, তো এই দুইটাকে জন্য রাইট সাইডে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ডাব্লিউ এ কমন নেওয়ার পরে এই জিনিসটাকে এই সাইডে পাঠিয়ে দেওয়া হবে, তাহলে পুরো ডাব্লিউ এর ফর্মুলা কি আসবে? এইটা। এই জিনিসটা আমরা কিন্তু 407-এ, মানে কামরুল স্যারের পোর্টফোলিও ম্যানেজমেন্টে এই ফর্মুলাটা আমরা মুখস্থ করছিলাম। স্যার হচ্ছে এই জিনিসটার ডিরাইভেশনটা দেখাইলো আর কি, যে কিভাবে আসছে জিনিসটা। সো ডাব্লিউ এ কে যদি আমরা মুখস্থ করে রাখি বা ডিরাইভেশনটা যদি মুখস্থ রাখি, এখন ডাব্লিউ এর মান আমরা বিভিন্ন কোরিলেশন ভ্যালুর জন্য বের করতে পারবো। সো এর পরের কোয়েশ্চনটাতেই বলে দিচ্ছে, এই যে পি এ বি যদি 0 হয়, তাইলে তোমার এই ডাব্লিউ এর ফর্মুলাটা কি হবে? হ্যাঁ, ডাব্লিউ এর ফর্মুলাটা কি হবে যদি পি এর মান 0 হয়? তো এটা তো সিম্পল, জাস্ট পি এর মান 0 বসাই দিলাম, তাহলে লাস্ট অংশটা 0 হয়ে গেল, এখানেও লাস্ট অংশটা 0 হয়ে গেল। আর তাহলে ডাব্লিউ এর ফর্মুলা আসতেছে এটা, সিগমা স্কোয়ার বি ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার এ প্লাস সিগমা স্কোয়ার বি। সো এরপরে যদি হয় পি এ বির মান যদি, মানে কোরিলেশনের ভ্যালু যদি 1 হয়, সেক্ষেত্রে ফর্মুলাটা দাঁড়ায় একটু বড়, ও একটু সিম্পলিফাইড হইছে। এরপরে হচ্ছে পি এর মান যদি -1 হয়, সেক্ষেত্রে আহ একটু সিম্পলিফাইড হয় আর কি। আচ্ছা, সো এই হচ্ছে, আমরা যদি মেইন ইকুয়েশন এটা মনে রাখি, তাইলেই বাকি তিনটা তো বের করতে পারতেছি। জাস্ট পি এর মানটা বসাবো, বসে হালকা পাতলা ক্যালকুলেশন করে নিব। এখন এখন ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিবে, এটা তো জেনারেলাইজড ফর্মুলা, এটা তো হচ্ছে কি জেনারেলাইজড ফর্মুলা না। সো এখানে আমাদের কি কি মান লাগে? সিগমা, সিগমা গুলা লাগে, সিগমা বি, সিগমা এ, আর হচ্ছে কোরিলেশনের তিনটা ভ্যালু হইলেই কিন্তু আমরা ডাব্লিউ এ বের করে ফেলতে পারি। ওয়েট বের করার জন্য আসলে অনেক কিছু লাগে না, সেটা হচ্ছে সিগমা মানে রিস্ক এবং কোরিলেশন লাগে। তো এই জিনিসগুলো যদি এখন আমাকে দিয়ে দেয়, এই যে সিগমা এ দিয়ে দিল, সিগমা বি দিয়ে দিল, আর হচ্ছে কোরিলেশনের ভ্যালুটা দিয়ে দিল, প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য রিস্ক and return combination at the
মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও। মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও, তো মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিওর জন্য তো আমাদের এই যে ডাব্লিউ এ, তো এটা ফর্মুলা আছেই। এই ফর্মুলাতে এখন সব ইনফরমেশন বসাই দিই। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রিস্ক এবং রিটার্ন। তো রিস্ক এবং রিটার্ন তো বের করব, বের করার আগে তো আমাকে কি করতে হবে, এই যে রিস্ক এবং রিটার্নের যে কম্বিনেশন, যে পোর্টফোলিওটা, সেই পোর্টফোলিওর ওয়েট বের করে নিতে হবে না? ওয়েট ছাড়া তো আমি রিস্ক রিটার্ন ক্যালকুলেশন করতে পারি না। তো এই যে ওয়েটটা বের করে নিই। তো এই যে ফর্মুলাটা বসাইলাম, যেটা আমাদের এই যে এই ফর্মুলাটা, এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটাতে সব ইনফরমেশন বসাই দিলাম, এই 0.5, 0.33 আর 0.3, এগুলো সব যদি বসাই দেই, সেক্ষেত্রে ওয়েট আসলো কত, 0.2285। ডাব্লিউ এ যদি এটা হয়, ডাব্লিউ বি হচ্ছে 0.7715। এই হচ্ছে আমার ডাব্লিউ এ, ডাব্লিউ বি। এখন তাইলে আমি কি করতে পারবো, রিস্ক এবং রিটার্ন উভয়টা বের করে ফেলতে পারবো। সো পোর্টফোলিও রিটার্ন বের করার জন্য অবশ্যই আমার রিটার্ন, সিকিউরিটি এ রিটার্নটা দেওয়া থাকবে প্রশ্নে, এ রিটার্ন অফ এ দেওয়া থাকবে, এবং রিটার্ন অফ বি কত সেটা দেওয়া থাকতে হবে, নাহলে তো আমি আবার পোর্টফোলিও রিটার্ন বের করতে পারি না। সো এখানে নতুন করে মনে হয় না দিছে, আগের ইনফরমেশন গুলাকে ইউজ করেই বের করা হয়েছে। ঠিক আছে, ওই যে আগের ইনফরমেশন, তো আগের যে একটা জেনারেলাইজড একটা রিটার্নের ফর্মুলা ছিল, ওইটাতেই ওয়েটটা বসায় দেওয়া হয়েছে। সো জেনারেলাইজড ফর্মুলা দিয়েই করতে হবে, নট নেসেসারি। আমার যে ইন্ডিভিজুয়াল সিকিউরিটির যে রিটার্ন গুলো আছে না, আগের ম্যাথ থেকে যদি আমি ইন্ডিভিজুয়াল সিকিউরিটি গুলা নিয়ে আসি, একটা খুব সম্ভবত ছিল 20 মনে হয়, একটা 20 আর একটা মনে হয় 15 ছিল। ঠিক আছে, একটা 20 একটা 15 ছিল। সো 20 কে আমি গুণ দিব কত দিয়ে, আমার এই যে ওয়েট দিয়ে, 0.2285। আর সিকিউরিটি বি এর রিটার্ন কে গুণ দিব কত দিয়ে, 0.7715। সো এই হচ্ছে রিটার্ন, রিটার্ন চলে আসে। রিস্কটা কিন্তু আবার জেনারেলাইজড ফর্মুলা দিয়ে করা হয় না, এটা নর্মাল ফর্মুলা দিয়ে করা হয়েছে। এই যে 0.2285, যেটা হচ্ছে আমার এই যে ওয়েটটা, এবং সিগমা নেওয়া হইলো 50। সিগমা হচ্ছে এই যে 50, এটাও কিন্তু আগের ইনফরমেশনের সাথে ম্যাচ করা। হ্যাঁ, এই 0.5, 0.3 কিন্তু আগের ইনফরমেশন থেকে নেওয়া হয়েছে, আগের যে ম্যাথটা, ওই ম্যাথটা থেকেই কিন্তু নেওয়া হয়েছে। মানে ওই যে বিশাল যে ম্যাথটা, এ থেকে এফ পর্যন্ত যে ম্যাথটা করলাম, ওইটার সাথে এটা কানেক্টেড করে রাখছে আর কি। তো এটা কানেকশন ছাড়াও হইতে পারে, এখানে আমাদেরকে দিয়ে দিতে পারে সিগমা এ সিগমা বি দিয়ে দিছে, রিটার্ন এ রিটার্ন বি দিয়ে দিল সাপোজ, রিটার্ন এ সাপোজ দিল 15, আর রিটার্ন বি দিয়ে দিল সাপোজ 20। তাহলে তো আমাদের আর আগের ম্যাথে তাকানো লাগতেছে না। ঠিক আছে, আগের ম্যাথে তাকানো লাগতেছে না, এখান থেকে আমরা সবকিছু নিয়ে নিতে পারতেছি। সো রিটার্ন কেমনে বের করব, রিটার্ন বের করবো হচ্ছে এই যে আর এ 15% কে গুণ দিব কি দিয়া, 0.2285, এই যে ওয়েটটা দিয়া, প্লাস এই 20 কে গুণ দিব এই ওয়েট দিয়ে, তাহলে চলে আসবে রিটার্ন। এরপর আবার রিস্ক বের করে ফেলা যাবে রিস্কের ফর্মুলা দিয়ে। সো এই যে রিস্কটা, দুইটা ইন্ডিভিজুয়াল রিস্ক দেওয়া আছে, কোরিলেশনের ভ্যালু দেওয়া আছে, ওয়েটও আমরা জানি। এই জিনিসগুলাই তো লাগে রিস্ক বের করতে। তাহলে এই যে রিস্কের পুরো ফর্মুলাতে সবকিছু বসায় দেওয়া হয়েছে। তাহলে চলে আসলো কত, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আসলো 30.87, 30.87। তো এটাকে, এটা যেহেতু মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও, এটা কিন্তু মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও, এটা আগেও একটা বের করছিলাম মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও, এখানে আবারও বের করা হইলো। তো মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিওর আমার রিটার্ন কত, রিটার্ন হচ্ছে 16, আর রিস্ক হচ্ছে 30। তো এটা, এই জিনিসটাকে যদি এখন গ্রাফে প্লট করি, এই হচ্ছে 16 আর এই হচ্ছে 30। তার মানে এখান থেকে কার্ভটা এই উপরের দিকে যাবে, এবং এই পুরাটাকে আমরা বলবো এফিশিয়েন্ট, এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, তাই না? এটাকে বলবো এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার। এই পয়েন্ট থেকে যদিও কার্ভটা স্টার্ট হবে, এটা হচ্ছে এ, এ এর পয়েন্ট বা বি এর পয়েন্ট, কোনো একটা সিকিউরিটির পয়েন্ট হবে, এবং এটা হবে বি এর, আমাদের যে ইন্ডিভিজুয়াল যে দুইটা সিকিউরিটি আছে, এ এবং বি, এ এবং বি, তো ওই দুইটা সিকিউরিটির, একটা সিকিউরিটিতে ইনভেস্ট যদি করি ফুল, তাহলে এই পয়েন্টটা আসে। অন্য একটা সিকিউরিটি যদি আমি আমার পুরো টাকাটা ইনভেস্ট করি, সেক্ষেত্রে এই পয়েন্টটা আসে। ঠিক আছে, আর মাঝখানে একটা পয়েন্ট থাকে যেটাকে আমরা বলি যে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, যেখান থেকে স্টার্ট, এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার যেখান থেকে স্টার্ট, ওই জিনিসটা বের করলাম, যেটা হচ্ছে মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও। তার মানে এই পুরাটা যদিও আমার ফিজিবল সেট, এই পুরাটা আমার যদিও ফিজিবল সেট, এখান থেকে স্টার্ট হয় হচ্ছে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার। ঠিক আছে, এখান থেকে স্টার্ট হয়, এই যে মিনিমাম ভেরিয়েন্স ফ্রন্টিয়ার থেকে স্টার্ট হয় এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার। ওকে, এরপরে লাস্ট ওয়ান যেটা হচ্ছে যে
ডিরাইভেশন অফ সিএমএল, ডিরাইভেশন অফ সিএমএল। সো এই কোর্সটাতে বেশিরভাগই স্যার ডিরাইভেশন দেখাচ্ছে। ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের ডিরাইভেশন দেখাইছে শুরুতে, এখন দেখাবে সিএমএল মানে ক্যাপিটাল মার্কেট লাইনের ডেফিনে ডিরাইভেশন। এরপরে একটু আগে দেখলাম যে আমাদের যে মিনিমাম ভেরিয়েন্স, যে পোর্টফোলিওর ওয়েট, ওয়েট বের করার ডিরাইভেশন। সো ডিরাইভেশন গুলা ইম্পর্টেন্ট, যেহেতু এটাই মেইন জিনিস এই কোর্সের পড়াচ্ছে, শুধু ডিরাইভেশনই পড়াচ্ছে, সো ডিরাইভেশন তো অবশ্যই এক্সামে থাকবে। সো এখন দেখবো হচ্ছে ডিরাইভেশন অফ সিএমএল। সো এটা আসলে কেল মানে সিএএল, ক্যাপিটাল অ্যালোকেশন লাইন যেভাবে বের করছিলাম, সিএমএল টা আসলে মোটামুটি সেম ভাবে বের হবে, ক্যাপিটাল মার্কেট লাইন। সো দুইটা জিনিস আসলে সেমই। সো এখানে একটু কথাবার্তা লিখছে, সেটা হচ্ছে যে আন্ডার হোমোজেনিয়াস এক্সপেকটেশন, হোমোজিনিয়াস মানে হচ্ছে সবার এক্সপেকটেশন সেম, এটা যদি আমরা অ্যাজাম্পশন করে নেই, দেয়ার এক্সিস্ট, so under homogeneous expectation assumptions there exists a special scale, একটা স্পেশাল কেল আছে, that is tangent on the efficient frontier। এটা কিন্তু আমরা অলরেডি দেখছি, তাই না? যে আমার যে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, সেখানে একটা স্পেশাল কেল আছে, কেল বলতে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন, যেটা ট্যানজেন্ট হয় এই লাইনটাতে, এই ফ্রন্টিয়ারটাতে ট্যানজেন্ট হয়, ঠিক না? দ্যাট স্পেশাল কেল ইজ অলসো নোন এজ সিএমএল। ওই স্পেশাল কেলটা কি আসলে সিএমএল বলে। কেন বলে সিএএল? মানে তো হচ্ছে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন, যেটা একজন ইন্ডিভিজুয়ালের হওয়া উচিত ছিল, একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্যাপিটাল অ্যালোকেশন লাইন, কিন্তু এটা আবার ক্যাপিটাল মার্কেট লাইন হয়ে যাচ্ছে। কেন? কারণ আমরা দেখছিলাম যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে কিন্তু সবাই ইনভেস্ট করে, এই পয়েন্টটাতে কিন্তু, এই পয়েন্টটা কিন্তু সবাই বের করে ফেলে, যদি মার্কেট পারফেক্ট হয় এই পয়েন্টটা কিন্তু সবাই বের করে ফেলে, এবং সবার জন্যই এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা হচ্ছে অপটিমাম হয়ে যায়। সো যেহেতু মার্কেটের সবার জন্য এটা অপটিমাম হয়ে যায়, সো এটাকে ক্যাপিটাল মার্কেট লাইন বলা হয়। তার মানে বাকি যে জিনিসগুলো আছে, সাপোজ এটা, বাকি যে ক্যালগুলো আছে, হ্যাঁ, এগুলা কিন্তু আর ক্যাপিটাল মার্কেট লাইন না, এটা ক্যাপিটাল মার্কেট লাইন না, এটাও ক্যাপিটাল মার্কেট লাইন না, কারণ এখানে সবাই ইনভেস্ট করে না। হ্যাঁ, এগুলো যদি কোনো ব্যক্তি রেশনাল না হয়, একটু বোকা শোকা হয়, সেক্ষেত্রে হয়তো বা সে এখানে চুজ করবে, সে এই এই লাইনে ইনভেস্ট করবে, অথবা এই লাইনে ইনভেস্ট করবে। কিন্তু যারা রেশনাল, যারা হচ্ছে সবার কাছে সব যদি ইনফরমেশন যদি থাকে, এবং সবাই যদি রেশনালি ওই ইনফরমেশন গুলোকে প্রসেস করতে পারে, তাহলে সবাই এটাতে চলে আসে, এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটাতে চলে আসে। তো যেহেতু সবাই এখানে চলে আসে, তো এটা আসলে আর ক্যাপিটাল অ্যালোকেশন লাইন হিসেবে থাকে না, এটা হয়ে যায় ক্যাপিটাল মার্কেট লাইন। ঠিক আছে? এরপরে তাহলে কি বলতেছে, এন্ড দ্যাট স্পেশাল অপটিমাম রিস্কি পোর্টফোলিও ইজ ডিনোটেড অ্যাজ মার্কেট পোর্টফোলিও। তো এই যে আমরা এখানে একটা পোর্টফোলিও যেটার কথা বলতেছি, এটা আসলে কি পোর্টফোলিও হয়ে যায়? মার্কেট পোর্টফোলিও। কারণ যদি মার্কেটের সবাই যেহেতু এই পোর্টফোলিওটাকে হোল্ড করে, সবাই যেহেতু এটাতে ইনভেস্ট করে, সো এটা হয়ে যায় মার্কেট পোর্টফোলিও। এটাকে আমরা এম দিয়ে ডিনোট করছিলাম খুব সম্ভবত আগের জায়গায়, আগের সিয়াতে। তো এখন ক্যাপিটাল মার্কেট লাইন কেমনে আসে, এটা একটু ডিরাইভেশন আর কি দেখাবে। সো যেহেতু ক্যাপিটাল অ্যালোকেশন লাইন বা ক্যাপিটাল মার্কেট লাইন, এখানে তো অবশ্যই একটা আরএফ থাকে, তাই না? এখানে কিন্তু একটা আরএফ থাকে, আরএফ থেকে লাইনটা স্টার্ট হয়, আর এখানে আমাদের একটা রিস্কি পোর্টফোলিও থাকে। তার মানে আমাদের কাছে অ্যাসেট আছে দুইটা, একটা হচ্ছে আরএফ মানে রিস্ক ফ্রি, আর একটা হচ্ছে রিস্কি। এই দুইটা অ্যাসেট নিয়ে কিন্তু আমাদের কাজ হবে। সো রিটার্ন ধরে নিলাম রিস্ক ফ্রি অ্যাসেটের আরএফ, এবং এটার রিস্ক হচ্ছে অবশ্যই জিরো। আর আমাদের যে রিস্কি যে পোর্টফোলিও, রিস্কি পোর্টফোলিও বা রিস্কি যে অ্যাসেট, এটা তো আমাদের মার্কেট পোর্টফোলিও হয়ে যায়। সো এটার রিটার্ন আমি লিখলাম আরএম, আর এম, রিটার্ন অবশ্যই আর এম, মানে মার্কেট পোর্টফোলিও তো আমাকে রিটার্ন আর এম এই তো দিবে, তাই না? তো আর রিস্ক হচ্ছে কি সিগমা এম। যেহেতু এটা মার্কেট পোর্টফোলিও, আমরা একটু আগে বলছি যে এই পোর্টফোলিওটা আসলে কি হয়ে যায়, মানে এখানে সবাই ইনভেস্ট করে। সো এটাকে আমি আর আই না লিখে, আর আই না বলে, আই বলতে আমি একজন ব্যক্তির পার্সপেক্টিভে না বলে, এটাকে এম বলে ফেলতে পারি, যে যেহেতু সবাই ইনভেস্ট করে এটাকে, তো এটাকে আমি আর এম বলে দিতে পারি। তো এই জন্য এখানে বলছে যে এটা রিটার্নটাকে বলা হবে আর এম, আর এটার রিস্কটাকে বলা হবে সিগমা এম। ঠিক আছে?
সো এই দুইটাতে ইনভেস্টমেন্ট মিলায় তো আমার অবশ্যই ওয়ান হবে। দুইটা থেকে এই যে রিস্ক ফ্রি আর রিস্কি দুইটাতে মিলায় আমার ইনভেস্টমেন্ট কত হবে, অবশ্যই ওয়ান হবে। সো একটা যদি আমি জানি যে W1, আমি যদি জেনে নেই, তাহলে W2 কত হবে? W2 হবে 1 - W1। এটা তো অনেকবার দেখে আসছি। তাহলে আমার পোর্টফোলিও রিটার্নের ফর্মুলাটা কি দাঁড়ায়? আমার তো একটা পোর্টফোলিও, এটা এখানে একটা রিস্ক ফ্রি আছে, আর একটা হচ্ছে রিস্কি অ্যাসেট আছে, যে রিস্কি। তো এই দুইটাতে আমার ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে আমার রিটার্ন কেমন আসবে? তো অবশ্যই W1 × RF, আর 1 - W1 × RM। ওয়েট দিয়ে জাস্ট সিম্পলি দুইটা রেটকে আমি রিটার্নের রেটকে গুণ দিয়ে দিলাম। এরপরে রিস্কের ফর্মুলাটা লিখে ফেললাম। রিস্কের ফর্মুলাটা লিখলাম। রিস্কের ফর্মুলাতে আহ প্রথম পার্টটা আর এই লাস্ট পার্টটা কিন্তু জিরো হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে কি আছে, সিগমা এফ আছে। আর সিগমা এফ মানে কত? জিরো। রিস্ক ফ্রি অ্যাসেট, তার মানে এটা জিরো। সেম ভাবে এখানেও RF আছে, RF এর সিগমা, এই যে সরি এটা না, এটা তো হচ্ছে কোরিলেশন। এই যে এটা এই সিগমা এফ, তো এটাও তো জিরো। তো যেহেতু এটাও জিরো এটাও জিরো, তাহলে এই প্রথম পার্ট আর লাস্ট পার্ট ডিলিট। এটা থাকতেছে শুধু কি, মাঝখানেরটা, শুধু এই যে এই জিনিসটা থাকতেছে। তো এই জিনিসটা এখানে লিখলাম। এখন এই যে সিগমা RP সমান সমান হচ্ছে এটা, তাই না? যে সিগমা RP ফর্মুলা হচ্ছে এটা। তো আমি যদি সিগমা সমান বের করতে চাই, কি করতে হবে? স্কোয়ার গুলাকে ডিলিট হয়ে যাবে, তাহলে সিগমা পি হবে হচ্ছে 1 - W1 সিগমা M। সেখান থেকে একটু ক্যালকুলেশন করে এদিক সেদিক করে W1 এর মানটা বের করে নেওয়া যায়। এটা কিন্তু হুবহু কেল ইকুয়েশনের মতো। কেল ইকুয়েশন আমরা ডিরাইভ করছিলাম খুব সম্ভবত ক্লাস 1 বা 2-তে। ওইখানে যেভাবে যা এখানে যা যা করছিলাম, সেম হুবহু সেম করতেছি, জাস্ট ওইখানে RM এর জায়গায় খুব সম্ভবত আর আই ছিল। RM থাকার কথা না, RI ছিল। ঠিক আছে, অথবা অন্য কোনো ডিনোশন থাকতে পারে। মানে M ছিল না আর কি। বাকি সব হুবহু সেম, একদম হুবহু সেম। যা করতেছি যে W1 বের করলাম, এখন W1 এর মানটাকে রিটার্নের ফর্মুলাতে বসাই দিব, এটা আগেও করছি। তো এই যে রিটার্নের যে ফর্মুলা, ওই যে উপরে যে রিটার্নের ফর্মুলা, এটা এখানে এখানে হচ্ছে W1 এর মানটা বসাই দিব। সো বসাই দিলে একটু কাটাকাটি হবে, কাটাকাটি হয়ে আলটিমেটলি এই যে জিনিসটা থাকবে, RF + RM - RF /সিগমা M। এখানে সিগমা আই ছিল আগে, এখানে RM আর I ছিল, আর সিগমা পি। সো এইটা হচ্ছে তাহলে এখন কি, CML। এটা হচ্ছে CML এর ইকুয়েশন আসলে। CML এর ইকুয়েশন, এই জিনিসটা সেম জিনিসটাই আগে ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের ইকুয়েশন ছিল। আচ্ছা, সো CML এর ইকুয়েশন এটা পাইলাম। এটার অবশ্যই RF কে বলা হয় ইন্টারসেপ্ট, আর এই জিনিসটাকে, এই পুরো জিনিসটাকে বলা হয় স্লোপ। আর সিগমা পি হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে RT। সো এটার জন্য একটা গ্রাফ অবশ্যই আঁকা যায়। RF থেকে গ্রাফটা স্টার্ট হবে, যেহেতু ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট থেকে স্টার্ট হইলো, আর এটা উপরের দিকে গেল। ঠিক আছে, তো এই যে CAL = CML লেখা হলো। এই যে স্পেশাল CL, এটা কিন্তু একটা স্পেশাল ক্যাল। ক্যাল কিন্তু আরো আছে, ক্যাল কিন্তু এটা একটা ক্যাল, এইটা একটা ক্যাল। এই ক্যালগুলাকে কিন্তু CML বলা যাবে না। ওই স্পেশাল ক্যালটাকে, যেটা হচ্ছে ট্যানজেন্ট টু দি এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, ওইটাকে বলা হয় CML। তো এই আর কি, শেষ এখানে। এক্সপেকটেশনটা ছিল হোমোজিনিয়াস এক্সপেকটেশন। তো তাহলে 6 নাম্বার ক্লাস।